ফ্রেন্ড, স্বামীজি বিবেকানন্দ একবার কোনো বই পড়ে সেটা সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে পারত, কিন্তু সেটা কিভাবে? রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে এত কিছু লিখে গেছেন যে আমি তুমি হয়তো বা এক জীবনে পড়ে শেষ করতে পারবো না, কিন্তু কিভাবে লিখে গেছেন এতটা? আসলে কি তাদের ভিতরে কোনো ঐশ্বরিক শক্তি ছিল, নাকি তারা তাদের ব্রেনকে 100% কাজে লাগানো শিখে গিয়েছিল, যেটা আমি আর তুমি পারি না? কিন্তু আসলে কি কোনো কৌশল আছে যেটা দিয়ে আমরা আমাদের ব্রেনকে 100% কাজে লাগাতে পারি? ফ্রেন্ড, রয়েছে। সেটাই আজকে এই ভিডিওতে শেখাবো। আর ভিডিওতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই ভিডিওটি ব্যাক করে দেখে নিন। তো ফ্রেন্ড, এই ব্রেন পাওয়ার বাড়ানোর পদ্ধতিটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। এক তো রিবুট ইওর ব্রেন, দ্বিতীয়ত প্রসেস অ্যান্ড তৃতীয়ত অ্যাকশন। ব্রেনকে রিবুট করার জন্য প্রথমত শারীরিক সুস্থতা দরকার। আর শারীরিক সুস্থতা কোথা থেকে আসবে? প্রথমত খাবার থেকে। তো ঠিকঠাক মতো খাবার যেটা ব্রেনের এবং শরীরের জন্য উপকারী সেগুলো খেতে হবে। যেরকম বিভিন্ন প্রকারের ফ্রুট, ড্রাই ফ্রুট, সেই খাবারগুলো খাওয়া যাবে না যেগুলো শরীরকে উত্তেজিত করে, যেরকম পেঁয়াজ, রসুন, মদ, গাঁজা, বিভিন্ন প্রকারের নেশা। আর আমাদের শরীর 70% জল দিয়ে তৈরি। তো সেটা মেনটেন্যান্সের জন্য প্রতিদিন কমসে কম 4 থেকে 5 লিটার জল খাওয়ার দরকার রয়েছে। এই জন্য নিতে হবে যেন আমাদের শরীর এবং ব্রেন ঠিকঠাক মতো কাজ করতে পারে। দ্বিতীয় নম্বর রয়েছে ফ্রেন্ড, স্লিপ। ঘুমটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আমাদের দ্বারা ঠিকঠাক মতো কাজ করা সম্ভব নয়, সেটা আমরা সবাই জানি। যেরকম রাত্রে যদি ঘুম না হয় তাহলে দিনের ঘুমটা রাতের ঘুমটা কভার করতে পারে না। এই জন্য প্রতিদিন কমসে কম 6 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার আছে, আর সেটাও সময় মতো। যেরকম রাত্রে 10টা থেকে 11টার ভিতরে শুতে হবে, আর সকাল 5টা থেকে 6টার ভিতরে ঘুম থেকে উঠতে হবে। যেরকম সকাল সকাল শুতে যাওয়ার দরকার আছে, যেরকম সকাল সকাল ওঠারও দরকার আছে। তো টাইম মতো যদি ঘুমটা হয় তাহলে ঘুম থেকে ওঠার পরে শরীরটা ফ্রেশ লাগে আর স্বাভাবিকভাবে কাজও করতে পারে। আর 3 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ। ফ্রেন্ড, আমরা অনেকে এরকম কাজ করি যে শারীরিক পরিশ্রম করার দরকারই পড়ে। তো শরীর এবং ব্রেন দুটোই সমানভাবে কাজে লাগানোর জন্য প্রতিদিন কমসে কম আধা ঘন্টা এক্সারসাইজ করার দরকার আছে। সেটা এরকম করার দরকার যে ওয়েট লিফটিং করতে হবে বা કોઈ হার্ডি জিমে গিয়ে সেটা করতে হবে, এরকম নয়। যেরকম রানিং, ব্রিদিং স্বাভাবিকটা করলে হবে প্রতিদিন আধা ঘন্টা। তো ফ্রেন্ড, সুস্থতার জন্য তো এই 3টে জিনিস করা দরকার, সেটা আমরা সবাই জানি, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে খাবার, ঘুম এবং ব্যায়াম। আর 4র্থ নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ, ট্রেন ইওর ব্রেন। এটা সত্য যে আমরা প্রতিদিন যখন ঘুম থেকে উঠি তখন আমাদের ব্রেনটা অলরেডি রিবুট হয়ে যায়। ব্রেনটা তখন কাজ করার জন্য সক্রিয় হয়ে থাকে, কিন্তু আমরা নিজেরাই আমাদের পেছনের অপূর্ণ স্বপ্ন, বর্তমানের সামাজিক, মানসিক, আর্থিক সমস্যা আর ভবিষ্যতের অধরা স্বপ্নের জন্য সেটাকে এত কমপ্লিকেটেড করে দিই যেটা স্বাভাবিক রূপে কাজ করা অসম্ভব করে দেয়। আর তারপরও বর্তমান সময়ে এই যে রিলস, সোশ্যাল মিডিয়া, ফালতু বাকোয়াস, এগুলো তো আছেই। তো ব্রেনকে সম্পূর্ণরূপে কাজ করানোর জন্য যে ফালতু চিন্তা, যে ফালতু থটগুলো আমাদের ব্রেনে রয়েছে সেগুলো খালি করতে হবে। আর যেগুলো কাজের নয় সেগুলো দেখা, শোনা বা চিন্তা করা বন্ধ করতে হবে। এটা একদিনে সম্ভব নয়, কিন্তু ধীরে ধীরে অভ্যাস করতে হবে যে ব্রেনটা যেন অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভর্তি না করি। আর যেগুলো আছে সেগুলো নিজে দেখুন কোন জিনিসগুলো কাজে, যেগুলো নিয়ে আমরা সর্বদা চিন্তা করছি সেগুলো আসলে কি হয়তো কোনো কাজে, যদি কাজে না সেগুলো সম্পর্কে চিন্তা করা বন্ধ করি। তো ফ্রেন্ড, ব্রেনকে রিবুট কীভাবে করতে হবে সেটা তো অলরেডি বলে দিয়েছি। এখন একটা প্রসেস কীভাবে করবো, সামনের দিকে কীভাবে এগোবো। তো ফ্রেন্ড, প্রসেস করার জন্য প্রথম যেটা দরকার সেটা অবজারভেশন। ফ্রেন্ড, আমরা যে 24 ঘন্টা নিজের সাথে বক 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 করছি, সেটা কি আদৌ আমরা নিজের ইচ্ছাতে করছি? না ফ্রেন্ড, এগুলো আমরা নিজের ইচ্ছাতে করছি না, এগুলো আমাদের সাথে অটো ফেলে হচ্ছে। অটো ফেলে কিভাবে হয়? আমাদের সাথে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, বা আমি কোনো ব্যাপার নিয়ে ভাবছিলাম সেই ব্যাপারটা, ভবিষ্যতে কোনো কিছু প্ল্যানিং করে রেখেছি সেই ব্যাপারটা, এইগুলো আপনার অনিচ্ছাকৃতভাবে আপনার সাথে
আপনার সামনে আসবে, এটা মেমোরাইজ হতে থাকে, অটো প্লে হতে থাকে। এটা আপনি ভাবছেন। প্রত্যেকটা ব্যক্তি 24 ঘন্টাই নিজের সাথে বকবক করে, কেউ এটাকে বন্ধ করতে পারে না। তো এটা অটো প্লে বলা হয় একে। তো এর থেকে বাঁচার জন্য কি করতে হবে? অবজারভেশনটা কি করতে হবে? কিচ্ছু না, সামনে যেটা হচ্ছে সেটা দেখতে হবে। যেরকম কোথাও হাঁটতে যাচ্ছ, সেখানে পরিবেশটা, সেখানে পাখি, গাছপালা যা কিছু আছে সেগুলো অবজার্ভ করতে হবে। আর কানে যতগুলো আওয়াজ আসছে, কোথা থেকে গাড়ির আওয়াজ, কোথা থেকে কোনো বাচ্চার আওয়াজ, কোথায় পাখি ডাকার আওয়াজ, যতগুলো আছে এগুলো তুমি যদি নোটিস করা শুরু করো, তাহলে তোমার ব্রেন এমনিতে মজবুত হতে থাকবে। আর নতুন নতুন নিউরনস তোমার ব্রেনে বাড়তে থাকবে। যতটা তুমি প্রেজেন্ট মোমেন্টে থাকবে, যতটা তুমি তোমার অবজারভেশন পাওয়ার যতটা বেশি হবে, ততটাই বেশি তোমার ব্রেন পাওয়ার হবে। দ্বিতীয় নাম্বারে আছে ফ্রেন্ড মেডিটেশন। ফ্রেন্ড মেডিটেশনটা হলো সেই সহজ উপায় যেটা দিয়ে সহজে নিজের ধ্যানকে কেন্দ্রিক করা যায়। এর থেকে সহজ আর কোনো উপায় নেই। কিছু করতে হবে না, শুধুমাত্র চোখ বন্ধ করে নিজের শ্বাসটাকে দেখতে হবে, শ্বাসের আওয়াজটা ফিল করতে হবে। বা এরকম করা যায়, চোখ বন্ধ করে বসে ব্রেনের ভিতর যা কিছু আসছে কিছু করার দরকার নেই। যে থটটাই আসছে না কেন সেটা শুধুমাত্র যেরকম টিভি দেখছি সেরকম বসে বসে দেখতে হবে, যে কি চিন্তাগুলো আসছে সেগুলো ফলো করতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। এটা যদি প্রতিদিন 15 মিনিটও করা হয়, 30 মিনিট করার দরকার নেই, 10 থেকে 15 মিনিট যদি রেগুলার বেসিসে করা হয় এটা, তাহলে তুমি তোমার যে থটগুলো আসে না, অটো প্লে হতে থাকে, সেগুলো তুমি বন্ধ করতে পারবে। তোমার এতদিন যে থটগুলো তোমাকে চালাচ্ছিল, সেই থটগুলো তুমি চালাতে পারবে, তোমার ইচ্ছা মতো তুমি কাজ করতে পারবে। মানে এক কথায় তোমার ব্রেনকে তুমি ডিরেকশন দিতে পারবে। আর সাথে সাথে তোমার ফোকাস পাওয়ারটা এত বেশি বাড়বে যে পুরো দিনে তোমার যতটা ফোকাসের দরকার ছিল, রেগুলারিটি মেনটেন করে এই 15 মিনিটের মেডিটেশন সেটা তোমাকে ভুল করে দেবে। তো ফ্রেন্ড, অবজারভেশন, মেডিটেশন, তৃতীয় নম্বরে রয়েছে রিপিট টেলিকাস্ট। তৃতীয় নম্বরে রয়েছে রিপিট। পুরো দিনে আমাদের সাথে যা যা কিছু হয়েছে সেটা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত্রে শোয়ার সময় একবার শুধুমাত্র রিভাইজ করতে হবে যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি কি কি কাজ করেছি। এটাকে বলে ভিজুয়ালাইজেশন। বাড়তি কিছু করার দরকার নেই, শুধুমাত্র বেশি বেশি 5 মিনিট সময় লাগবে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি কি হয়েছে বা কি কি করেছে যেটা বলতে। এই ভিজুয়ালাইজেশন তোমার ব্রেন পাওয়ারকে এত বেশি বুস্ট করে দেবে যে তুমি নিজেও ভাবতে পারবে না। প্রতিদিন এটা রেগুলারিটি মেনটেন করবে, তাহলে এক তো আজকে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো অনেক দিন পর্যন্ত তোমার মনে থাকবে। আর দ্বিতীয়ত, এটা অভ্যাস হয়ে যাওয়ার পরে তুমি যে কোনো জিনিস খুব সহজে তোমার মনে থাকতে শুরু হয়ে যাবে। এমনিতেও আমাদের সেই জিনিসগুলো মনে থাকে না যেগুলো আমাদের সাথে হয়ে গেছে। দুটো জিনিসগুলো খুব সহজে আমাদের মনে থাকে, যেগুলো আমাদের ইমোশন কানেক্টেড, মানে যে কাহিনীগুলো আমাদের খুব বেশি ভালো লেগেছিল বা যে কাহিনীগুলো আমাদের খারাপ লেগে গেছিল সেই জিনিসগুলো আমাদের মনে থাকে। নয়তো যে জিনিসগুলো আমরা রিপিট করেছি বারবার, জেনে বা না জেনে, সেই জিনিসগুলো আমাদের খুব বেশি মনে থাকে। তো ভালো লাগা আর খারাপ লাগা জিনিস তো সচরাচর ঘটে না, যেগুলো মনে থাকবে, কিন্তু রিপিটটা আমরা করতে পারি মনে রাখার জন্য। এবং চতুর্থ নম্বর রয়েছে ফোকাস। যদি সূর্যের আলোকে ম্যাগনিফাই গ্লাস দিয়ে আগুন ধরানো যায়, তাহলে মানুষের মনকে কেন্দ্রিক করতে পারলেও অনেক বড় বড় কিছু করা সম্ভব। তো আমি এখানে যে জিনিসগুলো আলোচনা করেছি, অবজারভেশন, মেডিটেশন, রিপিট আর ফোকাস, এগুলো একে অপরের সাথে সম্পর্কিত। তো পেছনেগুলো করলে, শুধুমাত্র অনুসরণ করলে তোমার যে ফোকাস পাওয়ারটা সেটা খুব সহজ হবে। আসলে ছোট্ট একটা ভিডিওর ভিতরে প্রত্যেকটা টপিকের উপরে বিস্তারিত আলোচনা করা যায় না। যদি ফোকাস পাওয়ার কিভাবে বাড়াবে সেটা জানতে চাও, অবশ্যই কমেন্টস করো, আমি ওর উপরে আলাদা একটা ভিডিও বানাবো। তৃতীয় নম্বরে রয়েছে অ্যাকশন। ব্রেনটা রিপোর্টও করে নিলে আর সেটা প্রসেস করাও শিখে গেলে কিভাবে প্রসেস করতে হয়, কিন্তু এটাকে কাজে লাগাবে কিভাবে? কাজে লাগানোর জন্য প্রথম যেটা ধাপ রয়েছে সেটা প্ল্যানিং। প্রত্যেকটা বড় ব্যক্তির জীবনে একটা জিনিস কমন অবশ্যই পাবে, সেটা হবে প্ল্যানিং। প্রত্যেকটা বড় মানুষ প্ল্যানিং করে এরকম নয়, তারা ঠিকঠাক মতো প্ল্যানিং করতে পেরেছে বলেই আজকে বড় মানুষ হয়েছে। ছোট থেকে নিয়ে বড় সবকিছুর জন্য প্ল্যানিং করা দরকার আছে। আর প্ল্যানিং করার সময় অবশ্যই তার অপশন থাকা দরকার আছে, কারণ একটা প্ল্যানিং যদি কোনো কায়দায় সাকসেসফুল না হয়
তাহলে তুমি ভেঙে পড়বে যে হ্যাঁ আমি একটা প্ল্যানিং করেছিলাম সেটা হলো না। তো অবশ্যই অপশন থাকার দরকার আছে, প্ল্যানিং এ, প্ল্যানিং বি, প্ল্যানিং সি। প্রথমটা সাকসেস না হলে দ্বিতীয়টা ট্রাই করো, দ্বিতীয়টা সাকসেস না হলে তৃতীয়টা ট্রাই করতে থাকো, মানে এইভাবেই সাকসেস আসে। তো ফ্রেন্ড শুধুমাত্র প্ল্যানিং তো সাকসেস এনে দিতে পারে না, তার জন্য দরকার এক্সিকিউশন। দ্বিতীয় নম্বরটা এক্সিকিউশন। যেরকম তুমি প্ল্যানিং করলে যে আমার ওজন আছে এখন 80 কিলো, আমি 60 কিলো আনবো, মানে 20 কিলো কম করবো। প্ল্যানিংটা ফার্স্ট ক্লাস করে রাখলে সকাল তাহলে কী করতে হবে, প্রথমত সকালে ঘুম থেকে উঠতে হবে 4টের সময়, ওটা এক্সারসাইজ করতে হবে। দেখা গেল যে তুমি ঘুম থেকে উঠলি, এক্সিকিউশন না হলে শুধু প্ল্যানিং তো কাজ হবে না। তো দ্বিতীয় নম্বর হলো এক্সিকিউশন। তো ফ্রেন্ড যে প্ল্যানিংটা তুমি করে রেখেছো সেটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করা শেখো। তো প্রথম প্ল্যানিং করে এক্সিকিউট করা খুব কষ্টের, যদিও এই প্রসেসের সাথে না এগোনো হয় এতদিন পর্যন্ত। তো কি করতে হবে, এক্সিকিউশনটা ঠিক করতে গেলে প্রথমত ছোট ছোট এক্সিকিউশন করতে হবে। যেরকম আমি এখন দোকানে যাব কি যাবো না, কিভাবে যাব সেটা করো। আমি এক গ্লাস জল খাবো কি খাবো না, কিভাবে খাবো, জলের সাথে কি মিশিয়ে খাবো, শরবত বানিয়ে খাবো কি চা বানিয়ে খাবো। এরকম ছোট ছোট এক্সিকিউশন থেকেই কিন্তু বড় বড়গুলো অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাসে পরিবর্তন হবে তখনই যখন এটা ডিসিপ্লিনের সাথে করা হবে। তো আমাদের তৃতীয় নাম্বার হলো ডিসিপ্লিন। প্রথম প্ল্যানিং, এক্সিকিউশন প্লাস ডিসিপ্লিন। মানে ডিসিপ্লিনটা এরকম, পৃথিবীতে যা কিছু বড় হয়েছে সব কিছু ডিসিপ্লিনের সাথে করার জন্য হয়েছে। যেরকম তুমি যদি মনে করো যে আমি এক কাজ করি 10 দিনের খাবার একদিনে খেয়ে নিই, সেটা সম্ভব না। তুমি যদি মনে করো যে 1 মাসের বইটা আমি আজকেই পড়ে শেষ করে দিই, সামনের 29 দিন আমার পড়া লাগবে না, সেটা সম্ভব? তুমি এটা মনে করলে যে আজকে আমি 5 ঘন্টা ব্যায়াম করবো, আজকে তো ওজন 5 কিলো কম করেই ছাড়বো, দেখা গেলো পরবর্তী দিন তুমি শরীরে ব্যথার জন্য ঘুম থেকে উঠতে পারবে না। তো ফ্রেন্ড সব কিছুর জন্য ডিসিপ্লিনের দরকার আছে। যদি অল্প কিছুদিন করে কোনো কাজ ছেড়ে দেওয়া হয় সেটাতে না সাকসেস আসে না কোনো কিছু পাওয়া যায়। তো সব কিছুর জন্যই যে প্ল্যানটাই করো না কেন, যে এক্সিকিউশনে করো না কেন, সেটা ডিসিপ্লিনের সাথে রেগুলার করতে হবে। একসময় তো আমরা শিখে নিয়েছি ফ্রেন্ড কি প্ল্যানিং, এক্সিকিউশন উইথ ডিসিপ্লিন। এর সাথে আরেকটা জিনিস দেখা যায়, সেটা কম্পেয়ার। ফ্রেন্ড 1 বছর আগে তুমি যেরকম ছিলে এখনো কি ঠিক সেরকমই আছো? তুমি কি নিজের ভিতরে কোনো রকম কোনো পরিবর্তন ঘটাতে পারো না? যদি না ঘটাতে পারো তাহলে তুমি ভুল রাস্তায় আছো। আমরা যখন ক্লাস 1, 2, 3, 4 উঠেছিলাম, 9, 10, 11, 12-এ আস্তে আস্তে প্রতি বছর আমাদের ভিতরে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই ঘটেছিল। আমরা নিজেকে আগের থেকে বেটার করতে পারছিলাম। কিন্তু অনেকে এরকম অবস্থায় আছে যাদের লেখাপড়া হয়তো কেউ ছেড়ে দিয়েছে বা কারো লেখাপড়া জীবন সমাপ্ত হয়েছে। এবার লেখাপড়া জীবন ছেড়ে দেওয়ার পরে তাদের ভিতরে খুব বেশি পরিবর্তন আসেনি। 10 বছর আগেও যেরকম ছিল এখন ঠিক সেরকম, হয়তো বা কিছুটা পরিবর্তন হয়েছে, টাকা পয়সা বা অবস্থা আদি এগুলো একটু পরিবর্তন হলো, মেন্টালি কন্ডিশন হয়ে আছে এখন। তো ফ্রেন্ড এই জন্য নিজেকে কম্পেয়ার করার দরকার আছে। যেরকম 1 বছর আগে আমি যেরকম ছিলাম এখন আমি ওর থেকে বেটার। আমি 1 মাস আগে যেরকম ছিলাম ওর থেকে এখন আমি বেটার। অন্য কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই, শুধুমাত্র নিজের সাথে কম্পেয়ার করতে হবে। আমি নিজের থেকে বেটার হচ্ছি তো, তাহলে আমি ঠিক রাস্তায় আছি। আর এই সবগুলো যখন তুমি করতে পারবে, তোমার ফ্রেন্ড বা তোমার পারিপার্শ্বিক যে লোকগুলো আছে সেগুলো ওখানেই দাঁড়িয়ে আছে, আর তুমি এগুলো করলে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। ওই পরিবেশের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো ওই রকমই আছে, কিন্তু তুমি নিজেকে আগের থেকে উন্নত করে ফেলেছো, তোমার মানসিক বিকাশ ঘটাতে পেরেছো। তো ওই সমস্যাগুলো তোমাদের কাছে ওরকম সমস্যা বলে আর মনে হবে না। আর মাত্র 21 দিন আমি যেগুলো বলেছি এগুলো যদি ফলো করতে পারো তুমি নিজের ভিতরে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবে। তো কোনো রুল যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ব্যাক করে দেখে নিও, আর এগুলো কোনো একটা কাগজে লিখে নিও যাতে তুমি প্রতিদিন এগুলো কন্টিনিউয়াসলি করতে পারো। তো আমি তোমাকে মনে করানোর জন্য আরেকবার পুনরাবৃত্তি করে দিচ্ছি, আমি কয়টা ভাগে ভাগ করেছিলাম, 3টি। রিবোর্ড, প্রসেসিং, অ্যাকশন। রিবোর্ডের ভিতরে কি কি ছিল? ফুড, স্লেভ, এক্সারসাইজ, ক্লিনিং আওয়ার ব্রেন। অ্যান্ড দ্বিতীয় নম্বরে কি ছিল? প্রসেসের ভিতরে কি কি ছিল? অবজারভেশন, মেডিটেশন, রিপিট আর ফোকাস। আর তৃতীয় নম্বরে কি ছিল? অ্যাকশনে কি কি ছিল? প্ল্যানিং, এক্সিকিউশন, ডিসিপ্লিন অ্যান্ড কম্পেয়ার ইয়োরসেলফ। তো ফ্রেন্ড এগুলো আমি যে আলোচনা করেছি এগুলো হাউ টু ইমপ্রুভ ইউর ব্রেন পাওয়ারের ফার্স্ট স্টেপ।
মানে প্রথম ভাগ। এরপরে আরও অনেকগুলো ভাগ রয়েছে, যদি সেগুলো সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই লাইফ চেঞ্জিং এপিসোডের আনমোল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তুমি সর্বপ্রথম দেখতে পাও। ফ্রেন্ড, এর সাথে শেষ করছি। ভালো থেকো। ঈশ্বর সবাইকে সদ্বুদ্ধি দিন। নমস্কার।